দর্শক, এ পর্বে আমরা যুক্ত হব বরিশালের থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন বরিশাল ৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবেন বরিশাল মহানগর জামাত ইসলামের আমির, বরিশাল ৩ আসনের প্রার্থী জামাতের অধ্যক্ষ মাওলানা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আর এই দুজনের সঙ্গে আলোচনা করবেন আমাদের সহকর্মী ফেরদৌস সোহাগ। সোহাগ, আপনার মাধ্যমে এই দুজনের সঙ্গে একটু আলোচনা করতে চাই। দুজনই তো আসলে দলের গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। তারা এখন প্রার্থিতা নিয়ে তৃণমূলের মানুষের কাছে যাচ্ছেন, কি আবেদন নিয়ে যাচ্ছেন, মানুষের সাড়া কেমন পাচ্ছেন, পাশাপাশি স্থানীয় যে সমস্যাগুলো আছে সেগুলো কতটা তাদের আলোচনায়, তাদের প্রতিশ্রুতিতে, তাদের গণসংযোগে উঠে আসছে। ফেরদৌস সোহাগ। আপনাকে ধন্যবাদ বেলায়েত। আপনি যথার্থই বলেছেন। আমার ডান পাশে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। তার আরেকটি পরিচয় আছে, তিনি কিন্তু বরিশালের মেয়র ছিলেন, হুইপ ছিলেন এবং একই সাথে একাধিকবার জাতীয় সংসদের সদস্য ছিলেন। আর আমার বাম পাশে রয়েছেন তিনি জামাত ইসলামী থেকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি কিন্তু বরিশাল ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বরিশাল মহানগর জামাতের আমির। এছাড়া তিনি কেন্দ্রীয় একটি পদেও রয়েছেন। তো আমরা ডান দিক থেকেই শুরু করতে চাই। সরোয়ার ভাই, আপনি তো মনোনয়ন পেলেন, তো এই মনোনয়ন বহুবার আপনি জাতীয় সংসদ নির্বাচন করেছেন এবং নির্বাচিত হয়েছেন। তো এইবার যে মনোনয়ন পেলেন, আপনার অনুভূতি শুনতে চাইব এবং কোন বিষয়টিকে আপনার কাছে এবার মনোনয়ন পেতে অসংখ্য কিন্তু বরিশালে এবার 10 জনের অধিক আমরা জানি যে প্রার্থী ছিলেন, তার মধ্যে থেকে আপনাকে কেন বেছে নেওয়া হলো, বিষয়টি যদি একটু খোলাসা করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সময় টেলিভিশনে এখন টেলিভিশনে কথা বলতে এসে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার কাউন্টার যে জনাব বাবর সাহেবকে, এবং আজকে যারা আপনারা দেখছেন তাদের সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি, দোয়া যাচ্ছি। আমরা আসন্ন সংসদ নির্বাচনকে অন্য সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য যে একটা ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্যে দিয়ে আমাদের নির্বাচন হচ্ছে। যে গণতন্ত্রের জন্য আমরা 16 বছর যাবৎ আমরা চেষ্টা করছি, আন্দোলন করছি, হত্যা, গুম, খুন এবং অরাজকতা, বিশৃঙ্খলা, আমাদের বিরুদ্ধে যে আক্রমণ, আমাদের উপরে চর্চা, জেল জুলুম করার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলখানায় গিয়েছেন, আমরা জেলখানায় গিয়েছি এবং তারেক সাহেব লন্ডন থেকে আসতে পারছেন না। এরকম একটা অরাজক, একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতিতে তারা রাষ্ট্রযন্ত্রের সাথে কথা বলে তারা এই নির্বাচনটা করেছে এবং বিরোধী দল যাতে নির্বাচনে না আসতে পারে এজন্য যা দরকার সেটা করেছে। এবং সেজন্য আমরা মনে করি যে শুধু একটা এবার ভোট নয়, যে দেশে লাখো প্রাণের বিনিময়ে বাংলার স্বাধীনতা, সেই দেশে যে ভোটের অধিকার মানুষের থাকবে না, এটা মানুষ আশা করে না। যার জন্য গণতন্ত্রের জন্য এই সংগ্রামে আপামর মানুষ যোগ দিয়েছে এবং আমি বৈষম্য বিরোধী যারা আন্দোলন সংগ্রাম করেছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আগামী দিনের আসন্ন নির্বাচনে এই পতিত ফ্যাসিস্ট সরকারকে যাতে আর না আসতে পারে এবং তাদের বিচারের ব্যবস্থা হয় এবং যে আমাদের এবং সনদগুলো এমনভাবে হয়েছে, যেমন উচ্চকক্ষ, নিম্নকক্ষ, বিশিষ্ট পার্লামেন্ট, যেমন আমাদের সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধন, আমরা সংবিধানের 116 ধারায় পৃথক বিচারালয়ের ব্যবস্থা এবং এই এমনভাবে আমার সনদগুলো তৈরি করেছে যে বাংলাদেশে আর কখনো ফ্যাসিস্ট সরকার আর উত্থান হবে না। আমরা একটু আপনার ছোট করে যদি অনুভূতি শুনতে চাই যে এবার মনোনয়ন পাওয়ায় আপনার অনুভূতি কি? আমার অনুভূতি অনেক অনেক ভালো এবং তার কষ্টের মধ্যে দিয়ে এখনও আমাদের যাদের গুম করেছে তাদের বাড়িতে যেতে হয়, তাদের খরচ বহন করতে হয় এবং মামলা মোকদ্দমাগুলোর সমস্যার সমাধান করতে হবে এবং এখনও আমাদের যুবক ছেলেরা এই 16 বছর যাবৎ যারা আওয়ামীকরণ করেছে তারা কর্মসংস্থান পেয়েছে, যারা আওয়ামীকরণ করতে পেরেছে তাদেরকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দেওয়া হয়েছে। আমাদের বাবর ভাই, আপনার কাছ থেকে আমরা শুনতে চাইবো সেটি হচ্ছে যে আপনি এমন একটি দলের নেতা যে দলটিতে আমরা জানি যে অত্যন্ত গুরুত্ব সহকারে মনোনয়ন দেয়া হয়। তো প্রথম ধাপে আপনাদেরকে মনোনয়ন যেটি দেয়া হয়েছে আপনার অনুভূতি শুনতে চাইছি এবং আপনার কাছ থেকে আমরা আরও একটি জিনিস জানতে চাই, সেটি হচ্ছে যে আপনাদের যারা প্রতিপক্ষ থাকবে কিভাবে মোকাবেলা করবেন। দুটি প্রশ্নের উত্তর একসাথে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ধন্যবাদ ফেরদৌস সোহাগ ভাই, আপনি সহ এখন টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং আজকে আমাদের সাথে আছেন বরিশালে আমাদের
রাজনৈতিক অভিভাবক হিসেবে যিনি ভূমিকা রেখেছেন, জনাব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, তাকেও ধন্যবাদ। আমাকে যে প্রশ্নটি করেছেন, আসলে আমি দুইভাবে উত্তর দিতে চাই। একটা হলো যে দীর্ঘদিন আমরা ভোটে অংশগ্রহণ করতে পারি নাই, নির্বাচন হয়নি দেশে, সেখানে আজকে একটি নির্বাচন হচ্ছে। এই বিষয়টি আমাদের কাছে খুবই ভালো লাগার, আমি সহ আমাদের দেশের জনগণ, বিশেষ করে নতুন যারা ভোটার, সবার কাছে একটা উৎসাহ উদ্দীপনার বিষয়, সেদিক থেকে ভালো লাগছে। দ্বিতীয়ত হলো যে প্রার্থী হিসেবে আমাকে যে মনোনয়ন দেওয়া হয়েছে সে ব্যাপারে আপনি অনুভূতি জানতে চেয়েছেন। আসলে আপনি জানেন যে আমাদের দলে কোনো প্রার্থিতা চাওয়ার প্রশ্ন নেই। দল যাকে প্রার্থী ঘোষণা করে তাকে সেখানে সেই দায়িত্ব পালন করতে হয়। এটাকে আমরা একটা জবাবদিহিতার জায়গা থেকে দেখি। আমি এজন্য নিজেকে খুব দুর্বল মনে করছি এই জায়গা থেকে, যে এই জনগণের কাছে জবাবদিহি করা, আল্লাহর কাছে জবাবদিহি করা যে জনগণের দায়িত্ব, সে দায়িত্ব আমাদের সংগঠন আমাকে এখানে পালন করার জন্য দিয়েছেন। এটি সঠিকভাবে পালন করতে পারা, এটি অত্যন্ত দায়বদ্ধতার জায়গায় একটা কঠিন ব্যাপার। সেই জায়গা থেকে আসলে আমরা তো কোনো আনন্দ অনুভব করি না, যেহেতু এটা একটা কঠিন জবাবদিহিতার ব্যাপার। দুনিয়ায় যেমন মানুষের কাছে জবাবদিহি করতে হবে, তেমন মৃত্যুর পরে আল্লাহর কাছে বিষয়ে জবাবদিহি করতে হবে। সরোয়ার ভাই, আপনার কাছে জানতে চাইবো এটা যে আপনার নির্বাচনে যখন প্রতিপক্ষ জামাত খুব গুরুত্ব একটা এই মুহূর্তে ফ্যাক্টর, তো জামাতের ভোট নিয়ে নেওয়া অথবা বিএনপির ভোট নেওয়া অথবা আওয়ামী লীগের যারা ছিল তাদের ভোট নেওয়া, এই বিষয়টি কিভাবে মোকাবেলা করবেন এভাবে? কারণ আপনি বারবার নির্বাচিত হয়েছেন, আপনার প্রতিও কিন্তু তাকিয়ে আছে অন্য দলের নেতারাও। আপনার কাছ থেকে একটু শুনবো। আসন্ন সংসদ নির্বাচনে আমাদেরকে একটু চিন্তা ভাবনার মধ্যেই ফেলেছে এবং জনগণ ও আলাপ আলোচনা করছে বিভিন্নভাবে। যেমন যারা এই আমাদের যারা সনদ এই তৈরি করেছেন, আমাদের এটা রিয়াজ সাহেবের নেতৃত্বে, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে কমিশন, তারা 12টা কমিশন সাবজেক্টে কমিশন করেছে এবং দেখা গেছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে গণতন্ত্রের কথাই বেশি না বলে তারা অন্যান্য বিষয়ে গিয়েছেন। এটা আসলে আমরা চাই না, এক। আর দ্বিতীয়ত, আমরা এই নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের জন্য আমাদের সাথে জামায়াতের যে সম্পর্ক ছিল, সে সম্পর্কে একটা বিষয় ছিল, সেটি হলো আমরা নিরপেক্ষ সরকারের অধীনে ভোট চাই। কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না যে আলাপ আলোচনা বা একটা লিয়াজো কমিটি এটা থাকা খুব জরুরি ছিল। কারণ জামাত ইসলাম আমরা অনেক দিন যাবৎ আমরা এই নিরপেক্ষ সরকারের জন্য ভোট করছি, কিন্তু ওনারা মাঝে মধ্যেই দেখি যে ওনারা স্থানীয় সরকার নির্বাচন চায়, এখন আবার পিআর পদ্ধতিতে চায়। এটা আসলে জনগণ বুঝতে পারে না। জনগণ পিআর পদ্ধতিতে যায়, যেমন ইভিএমের মতো পিআর পদ্ধতি আমিও বুঝি না। তো সেইভাবে আজকে কথা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট হলে পরে নিম্নকক্ষে পিআরের প্রশ্নই আসে না, উচ্চ কক্ষে পিআর হইতে পারে, সেটা আলাপ আলোচনার মাধ্যমে। এবং সেটা আমি মনে করি যে কমিশনরা অন্যান্য কিছু বাদ দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সমাধান করাই ভালো। এবং রাজনৈতিক দলগুলো আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম, এখনও সময় আছে যে আমরা লিয়াজো করে আলাপ আলোচনা করে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। পৃথিবীর ইতিহাসে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হয়েছে মিশরে এবং তিউনিসিয়ায়। বাংলাদেশের গণ অভ্যুত্থান ব্যর্থ করার জন্য পাশের দেশে যে ঘটনা করছে, এখনও সময় আছে আমাদের রাজনীতিতে আমাদের নিজস্ব চিন্তাভাবনা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করে আমাদের লিয়াজো কমিটি করে আমাদের সমস্যার সমাধান করা উচিত। ধন্যবাদ আপনাকে। বাবর ভাই, আপনার কাছ থেকে আমরা একটা জিনিস জানতে চাই। আমরা দেখছি যে দেশের বিভিন্ন জায়গায় হিন্দু যারা কমিউনিটির আছেন, সনাতন ধর্মাবলম্বী, তাদেরকে কৌশলে যাতে নেওয়া যায়। জামাত ইসলাম একসময় তারা পছন্দ করতো না, এমন একটা ধারণা ছিল। কিন্তু আমরা যেটা দেখছি যে জামাতের ইসলাম হিন্দু কমিউনিটির লোকজনকে তা আপনারা এমনভাবে মানে ভোট নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। এই কৌশলটা বরিশালেও আছে কিনা, অথবা থাকবে কিনা, অথবা অন্য জায়গায় যেটা দেখছি সে বিষয় নিয়ে যদি একটু কিছু বলেন, ভোটার কিভাবে টানবেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে রাজনীতি তো আমরা সকল শ্রেণী, ধর্ম, পেশার মানুষকে নিয়েই করতে চাই। আমাদের অমুসলিম ভাইদের সাথে আগেও আমাদের সম্পর্ক ছিল, এখনও আছে। এতদিন আমরা কাজ করতে পারি নাই, প্রকাশ্যে কথা বলতে পারি নাই,
মানুষের কাছে যেতে পারি না, এখন হয়তো সবার কাছে যেতে পারছি, সবাই আমার কাছে আসতে পারতেছে। এই জন্য আপনাদের কাছে মনে হচ্ছে যে হঠাৎ করেই মনে হয় এরকম একটা কিছু ঘটে যাচ্ছে, আসলে তা নয়। আমরা সবসময় ওনাদের সাথে ছিলাম, পাশে ছিলাম, সুখে দুঃখে ওনাদের সহযোগিতা করেছি। তো সেভাবে সারা দেশে যেভাবে অমুসলিম ভাইয়েরা আমাদের বিভিন্ন জায়গায় আপনি যেভাবে বলছেন প্রার্থীদের সাথে সাড়া দিচ্ছে, আমাদের বরিশালেও সে একই অবস্থা আছে। আমরা ধন্যবাদ। আপনার কাছে শেষ প্রশ্ন, খুব সংক্ষেপে উত্তর চাই। সেটি হচ্ছে যে বরিশালের অনেক সমস্যা আছে, তার মধ্যে একটি সমস্যা হচ্ছে 6 লেন অথবা 4 লেন, এটি কোনোটিতে উন্নীত করা হয়নি, শুধু বলা হচ্ছে। আপনি যদি নির্বাচিত হতে পারেন এ ব্যাপারে কি ভূমিকা রাখবেন যদি একটু জানাতেন। দেখুন, উন্নয়নের ব্যাপারটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1979 সালের 23শে নভেম্বর শুক্রবার দিন বরিশালে বাংলাদেশের বাইরে বিরল ক্যাবিনেট মিটিং হয়েছিল। এই ক্যাবিনেট মিটিংয়ে জিয়াউর রহমান যে সিদ্ধান্ত নিয়েছিলেন, বিভাগ, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, রেডিও স্টেশন, টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল বোর্ড, বিভিন্ন বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য উত্তরাধিকার সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া বরিশালে এসে বিভাগ ডিক্লারেশন করেন, বিশ্ববিদ্যালয় ডিক্লারেশন করেন এবং অন্যান্য উন্নয়নগুলো কাজ করেছেন। সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ, অন্যান্য বিষয়গুলো করেছেন। কিন্তু আমরা দেখেছি যে এই গত সরকার, তার আত্মীয় স্বজনরা বড় বড় জায়গায় ছিল, তারা কোথাও গিয়ে শেখ হাসিনাকে দিয়ে একটা কমিটমেন্ট করাতে পারেন নাই এবং কোথাও একটা উন্নয়ন করাতে পারেন নাই। কাজে আমরা জানি যে আমরা না আসা পর্যন্ত বরিশালবাসীর উন্নয়নটা সম্পন্ন হবে না। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে লাস্ট প্রশ্ন, সেটি হচ্ছে যে বরিশালের মানুষ কিন্তু ভোলায় গ্যাস আছে, কিন্তু বরিশালের মানুষ সেটি ভোগ করতে পারছে না, সারা দেশের মানুষও ভোগ করতে পারছে না। এখান থেকে ঢাকায় অথবা খুলনায় গ্যাস নেওয়া এবং বরিশালে গ্যাস ইন্ডাস্ট্রিয়ালাইজ করার ব্যাপারে জামাত যদি ক্ষমতায় আসে অথবা আপনি যদি এই এলাকার সংসদ সদস্য হতে পারেন, আপনার যে এলাকা নির্বাচিত হবেন, এই ব্যাপারে আপনি কি ভূমিকা রাখবেন গ্যাস নিয়ে, আপনার কাছ থেকে শুনতে চাই। জি, একটি সুন্দর প্রশ্ন করেছেন। আসলে বরিশালের মূল সমস্যা হলো কর্মসংস্থানের অভাব। আপনি চিটাগাং গেলে আমার এলাকার শ্রমিক পাবেন, কুমিল্লা ইপিজেডে পাবেন, গাজীপুরে পাবেন, নারায়ণগঞ্জে পাবেন, ঢাকায় তো আছেই, খুলনায় বিভিন্ন জায়গায় আমাদের এলাকার মানুষ পাবেন। কিন্তু আমরা বরিশালে এই উন্নয়নটা করতে পারছি না। এর জন্য আমাদের একটা সমস্যা ছিল যাতায়াত যোগাযোগ, আরেকটি হলো এই গ্যাসের সমস্যা। তো আমাদেরকে যদি দেশের জনগণ দায়িত্ব দেয় বা আমরা ব্যক্তিগতভাবেও দায়িত্ব পাই, তাহলে অবশ্যই এটা নিয়ে আমরা কাজ করব। ভোলার গ্যাস ভোলায় সরবরাহ করার পরে উদ্বৃত্ত থাকে, সেই গ্যাসকে বরিশালে এনে সে এখানে বিভিন্ন রকমের কলকারখানা গড়ে তোলা, ইপিজেড গড়ে তোলা এবং আমাদের বেসিককে আরও শক্তিশালী করার জন্য আমরা সর্বাত্মক ভূমিকা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, আমরা শুনছিলাম আমার ডান পাশে রয়েছেন মুজিবুর রহমান সরোয়ার বিএনপি থেকে, আর বাম পাশে রয়েছেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জামাত ইসলামী থেকে। তারা দুজন তাদের কথাবার্তাগুলো আমাদেরকে জানালেন এবং এগুলো কিন্তু তাদের মনের কথা এবং এগুলো কিন্তু দেশ ও দশের মানুষের এবং স্থানীয়ভাবে বরিশালের বাসী যারা রয়েছেন তারা কিন্তু শুনতে চান। 4 লেন বা 6 লেন নিয়ে এবং গ্যাস নিয়ে তাদের কথাও আমরা শুনলাম। নির্বাচিত হতে পারলে তারা এই কাজগুলো বরিশালবাসীর জন্য উপহার দেবেন। এতটুকু ছিল বরিশালের আজকে মনোনয়ন বিষয়ক যে আলোচনা। আমার হাতে থাকা এতটুকুই।